দেখুন, আমার কাছে মনে হয় ৫ই আগস্টের আগে বাংলাদেশের অধিকাংশ মানুষের একটি এজেন্ডা ছিল, সেটা হচ্ছে ফ্যাসিবাদের পতন, যেটা ৫ই আগস্টের মধ্যে দিয়ে হয়েছে। কিন্তু ৫ই আগস্টের পরে এখন অনেক ফ্রন্টের এখন অনেক এজেন্ডা, সো এখন অনেকটা বিভাজন হবেই, বিকজ প্রত্যেকটা গ্রুপে নিজস্ব দর্শন আছে, নিজস্ব আকাঙ্ক্ষা আছে বাংলাদেশকে নিয়ে। এই কারণে এই বিভাজনটা হচ্ছে। আমি নিজে ব্যক্তিগতভাবে আশাবাদী। আমি মনে করি যে এখনকার যে ছাত্র রাজনৈতিক শক্তি একটি আমরা আশা করছি, এরা এখন হয়তো বা প্রতিযোগিতার জন্য কিংবা নিজেদেরকে একটি শক্তি হিসেবে মানুষের সামনে, জনগণের সামনে উপস্থাপন করবার জন্য এ ধরনের কথাবার্তাগুলো বলছে। কিন্তু আমার মনে হয় ভবিষ্যতে তারা হয়তো বা আসলেই একটি, মানে কি বলবো আমি, বাংলাদেশের রাজনৈতিক দলগুলো যে ধরনের সংস্কার আমরা দেখতে চাই, এ ধরনের একটা রাজনৈতিক দল হিসেবে সামনে আসবে। আমি আপনাকে একটা ছোট উদাহরণ দিই, যে আমি তো অস্ট্রেলিয়াতে থাকি এবং আমরা ওখানে সোশ্যাল অ্যাক্টিভিটিস করি। ওখানে কাজ করতে গিয়ে আমি দেখেছি যে রাজনৈতিক দলগুলো, ওখানে দুটো প্রধান দল আছে, লেবার পার্টি এবং লিবারেল পার্টি। এই রাজনৈতিক দলগুলো কিন্তু নিজেদের দর্শন নিয়ে রাজনীতি করে এবং রাজনৈতিক মাঠে অত্যন্ত প্রতিদ্বন্দ্বিতামূলক কথাবার্তা বলে। কিন্তু তাদের মধ্যে যে সহমর্মিতা, যেই রাষ্ট্রের যেই বেসিক যে প্রয়োজনগুলো, রাষ্ট্রের যে স্বার্থ, সেই স্বার্থে আমি তাদের মধ্যে যে সহমর্মিতা, সমঝোতা দেখি, সেটা কিন্তু অসাধারণ। এবং আমি মনে করি যে একটি আধুনিক রাষ্ট্রে আমরা আসলেই যে সুন্দর বাংলাদেশ দেখতে চাই, সেই বাংলাদেশে সব রাজনৈতিক দলগুলোর মধ্যে এ ধরনের একটা সভ্যতা থাকা খুব দরকার। কেননা আমরা নতুন বাংলাদেশের কথা বলছি, নতুন রাজনৈতিক বন্দোবস্তের কথা বলছি, কিন্তু এই ছাত্র জনতা, মানে ছাত্র রাজনৈতিক শক্তি, তারা যদি এখন সেই নতুন রাজনীতি কোনো প্রমাণ না দেয় তাদের কথাবার্তায়, তাদের দর্শনে, তাদের প্রিন্সিপালে, তাহলে তো আসলে আবারও জাতির বিভাজনে চলে যাবে। সেই সংস্কৃতিটা আমার কাছে সত্যি কথা বলতে কি মনে হয় জানেন, আমার কাছে মনে হয় কনফিউজড। আমার কাছে মনে হয় দে আর স্টিল ওয়ার্কিং অন ইট, যে তারা আসলে কি চায়, তাদের রাজনৈতিক দলটাকে তারা আসলে কিভাবে জাতির কাছে সামনে আনতে চায় এবং ঠিক কি কাজ করলে তার নির্বাচনে জিতে আসবে, এই ব্যাপারগুলো নিয়ে তারা মনে হয় খুব কনফিউজ। অ্যান্ড আই এম হ্যাপি টু গিভ দেম সাম টাইম, বিকজ এরা সবাই ইয়াং, most of them are really young, and I really want them to, use a combination of courage and wisdom, because প্রতিষ্ঠিত যারা রাজনীতিবিদ আছেন তাদের মধ্যে ভুল ত্রুটি থাকতে পারেন, কিন্তু তারা কিন্তু বাংলাদেশের 53 বছর পার হয়ে এসেছেন। আমি মনে করি তাদের মধ্যে একটা উইজডম আছে, বিকজ তারা বাংলাদেশের সুখে দুঃখে, বাংলাদেশের বিভিন্ন স্ট্রাগলে তারা কাজ করেছেন। আমি মনে করি ছাত্র জনতার, ছাত্রদের রাজনৈতিক শক্তিটা এদের কাছ থেকে শেখার আছে, দুই পক্ষের কাছ থেকে শিখতে পারে। এবং আমরা যদি এই সমঝোতার ভাব নিয়ে সামনে না গিয়ে যাই, তাহলে ঐক্য হবে কি করে? তাহলে কি ঐক্য কি শুধু মুখের কথাই থেকে যাবে? আর যদি ঐক্য না হয়, তাহলে কিন্তু আমরা যতই সংস্কারের কথা বলি, নতুন বাংলাদেশের কথা বলি, সেটা সে একই স্বপ্নই থেকে যাবে। সামান্য আপনি বলেন যে বর্তমান যে প্রেক্ষাপটটা আমরা লক্ষ্য করছি, অর্থাৎ বিপ্লবের পরে যে প্রেক্ষাপটটা আমরা লক্ষ্য করছি, এখানে ছাত্র যে বৈষম্যবিধি ছাত্রদের যে অবস্থানটা, অন্য রাজনৈতিক দলের যে অবস্থান, বিএনপির যে অবস্থান, তাদের ভিতরে একটি, অনেকেই বলছেন যে নির্বাচনী শীতে নানা শীতে বিভাজনের সৃষ্টি হচ্ছে। এই জায়গাটি থেকে আপনি কীভাবে দেখবেন? একটি প্রশ্ন। অন্যটি হচ্ছে বাংলাদেশে গণতন্ত্রের সংকটটা কোথায়, এবং গণতন্ত্র কেন প্রাতিষ্ঠানিক রূপ এতদিন পেল না, বা কীভাবে পেতে পারে, বা সেই সম্ভাবনার ভিতরে আমরা আছি কিনা? আমি কিন্তু কোনো পলিটিক্যাল অ্যানালিস্ট নই। আমি একজন একেবারে আম জনতা হিসেবে আমি যেটুকু মনে করি সেটা হচ্ছে, আমি আপনার দ্বিতীয় প্রশ্নটা উত্তর আগে দেব। হ্যাঁ, ডেমোক্রেসি নিয়ে আমরা কাজ করি। আমি আগে আপনাকে দ্বিতীয় প্রশ্ন উত্তরটা দিব, যে আসলে বাংলাদেশের গণতন্ত্রের সংকটটা কি। আমার কাছে বাংলাদেশের গণতন্ত্রের সংকটের সবচেয়ে মূল কারণটা মনে হয় আমাদের রাষ্ট্রযন্ত্র, দ্য সিস্টেম, বিকজ আমাদের স্টেটের মধ্যে ডিপ স্টেট আছে এবং প্রত্যেকটা ইনস্টিটিউশনের বাংলাদেশে তাদের নিজস্ব এজেন্ডা নিয়ে তারা কাজ করে। আমার কাছে মনে হয় আমাদের সবচেয়ে বড় সংকট হচ্ছে নিয়তের। হ্যাঁ, আমাদের যেই রাজনৈতিক দলই ক্ষমতায় আসুক না কেন, তাদের নিয়ত যদি ঠিক থাকে, আমি কিন্তু কোনো সমস্যা দেখি না। ওয়ের ইজ দ্য প্রবলেম? তারা তাদের যে দফাগুলো নিয়ে আসে, যে দর্শনের কথা বলে, যে সংস্কারের কথা বলে, সেগুলো তো ইমপ্লিমেন্টেশন আমি কোনো প্রবলেম দেখি না, 1 নাম্বার। আর 2 নাম্বার হচ্ছে যে অনেকগুলো স্টেক হোল্ডার থাকে। যখন আপনি রাষ্ট্র রান করবেন, তখন আপনার অনেকগুলো স্টেক হোল্ডার থাকে, অনেকগুলো পাওয়ার প্লেয়ার থাকে। এদেরকে ম্যানেজ করে, ওই যে নিয়তের কথা বললাম, নিয়তটা ঠিক না, আপনি কি বলতে চাইছেন পলিটিক্যাল কালচারের কথা বলতে চাইছেন? জি, বলুন।
শুধু পলিটিক্যাল কালচার না, বিকজ রাষ্ট্র শুধু পলিটিক্যাল কালচার দিয়ে হয় না। আমি যখন ডিপ স্টেটের কথা বলি, আমি যখন বিভিন্ন রাষ্ট্রীয় ইনস্টিটিউশনগুলোর কথা বলি, সেখানে শুধু পলিটিক্যাল কালচার না, বিকজ এখানে ব্যুরোক্রেসি একটা বিশাল রোল প্লে করে। হ্যাঁ, আমলাতন্ত্রকে ঠিক হতে হবে। আমি মনে করি যে গত 53 বছরে আমরা বোধহয় সবচেয়ে কম অ্যাটেনশন দিয়েছি আমলাতন্ত্রে, এবং আমলাতন্ত্রটাকে যদি আমরা ঠিক না করতে পারি, আমরা যত সংস্কারের কথা বলি না কেন, ডিসফাংশনাল কখনো কখনো। হ্যাঁ, শুধু ডিসফাংশন, আই থিঙ্ক করাপ্টেড। ডিসফাংশনাল ইজ আ ডিফারেন্ট কোয়েশ্চন অল টুগেদার। আপনি যদি নিয়তের কথা আমি বারবার কেন বলি, আপনার নিয়ত ঠিক থাকলে আপনি করাপশন কেন আসবে? আমি আমার দেশের জন্য এই কাজটি করব, একজন আমলায় যে কাজটি করবে সেটা আমি একটা ভালো নিয়ত নিয়ে করবো, এবং এটা আমি আলটিমেটলি আমি পাবলিককে সার্ভ করছি। আমি অস্ট্রেলিয়াতে পাবলিক সার্ভেন্ট, আমার কিন্তু মূল উদ্দেশ্য থাকে যে অস্ট্রেলিয়ান পাবলিকের হেলথ এনশিওর করা, কোনো কম্প্রোমাইজ নেই, এবং আমাকে সমস্ত কমপ্লায়েন্সতে কিন্তু এভাবে আটকে রেখেছে যাতে আমি কোনোভাবে কোনো ছাড় দিতে না পারি। সো এই যে স্টেক হোল্ডারদের কথা বলছি, ডিপ স্টেটের কথা বলছি, ইনস্টিটিউশনগুলোর কথা বলছি, এই সব কিছু মিলে রাষ্ট্র। সো ব্যাপারটা আসলে 5 মাসে, 10 মাসে, 10 বছর হবে না। নিয়ত ঠিক রেখে কাজ করতে, এবং যদি আমরা চাই কম সময়ের মধ্যে সম্ভব, যে সংস্কারগুলোর কথা বলছি, কম সময়ের মধ্যে করে নির্বাচন নিয়ে আমরা একটা রাষ্ট্র, যে রাষ্ট্রের আমরা স্বপ্ন দেখি, সেই রাষ্ট্র আমরা তৈরিতে আমরা এগিয়ে যেতে পারি।